তার ফাইনাল টার্মগুলো সব একসাথে দিয়ে দিছে। ফাইনাল টার্মগুলো সব একসাথে দেওয়া আছে। এগুলো হচ্ছে যে স্লাইড গুলো, লেকচার গুলো আর কি। আবার পাশাপাশি ফাইনাল টার্মে হ্যান্ড নোটও দিয়ে দিছে। ঠিক আছে, যেখান থেকে অনেক কিছু সলিউশন ইজিলি পাওয়া যাবে, এটা আর কি। এই ইয়াতে হলে অনেক কিছু অগুছালো থাকে, এখানে হলে একটু গুছানো থাকে আর কি, সুবিধা। ক্লিক করলেই পাওয়া যায়। ওয়ালাইকুম আসসালাম। মেহেদি জয়েন করছো? ইয়া কোথায়, সানি কোথায়? মেহেদির সাউন্ড কম আসতেছে। তারপরে সিরাজ কোথায়? সিরাজের তো অ্যাটেন্ড করা দরকার। আজকে তো গভর্নমেন্ট হলিডে, সুবিধা আছে, মানে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আর কি। Yes, sir. আর এমনি তো গভর্নমেন্ট হলিডে, ফ্রাইডে না। আজকে স্যার ডাবল হলিডে। ডাবল বন্ধ। হলিডেও যারা প্রাইভেটলি খোলা রাখতো তারাও বন্ধ। আমাদের চিলড্রেন্স ইভিনিং এমবিও বন্ধ আছে। আমরা স্টার্ট করে দেরি হয়েছে, আজকে জুমার দিন তো। ডামি ভেরিয়েবল নিয়ে তো আমরা অলরেডি স্টার্ট করেছিলাম, তাই না? ডামি ভেরিয়েবল রিগ্রেশন আমরা দেখেছি। দ্য ডামি ভেরিয়েবল বেসিক্যালি সাম ভেরিয়েবলস আর কোয়ান্টিটেটিভ এন্ড সাম আর কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ ভেরিয়েবলের জন্য আমরা ডামি ইউজ করি। কয়টা ডামি ইউজ করি? দুইটা, ওয়ান আর জিরো। জিরো মানে বলেছিলাম, ওয়ান মানে বলেছিলাম প্রেজেন্স, আর জিরো মানে বলেছিলাম অ্যাবসেন্স। আচ্ছা, ডামি হিসেবে কিন্তু আমরা দুইটা ভ্যালু ইউজ করি। যে বেসিক্যালি হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ভেরিয়েবলস? দ্য ভেরিয়েবলস আর কোয়ালিটেটিভ ইন নেচার। একটা অ্যানোভা মডেলের এক্সাম্পল দিয়েছিলাম। দ্য মডেল এট হুইচ all the variables are qualitative in nature, all are dummy. and ANCOVA কোনটা বলেছিলাম? যেখানে ডামি আর কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ এর অ্যাডমিক্সচার আছে। ডামি ভেরিয়েবল ট্র্যাপের কথা বলেছি। If a qualitative variable has m category, introduce m minus 1. If you don't follow, you will fall into a trap, which is dummy variable trap. What is the trap? পারফেক্ট মাল্টিকুলারিটি। এই ট্র্যাপটা কি? পারফেক্ট মাল্টিকুলারিটি, এক্সাক্ট রিলেশনশিপ among the explanatory variables. There are two ways to get rid of this trap. Use m minus 1 dummy for m category or use m dummy for m category. There are some precautions of using in the use of dummy variables. আমরা গত ক্লাসে এটা দেখেছি কিভাবে ডামি ভেরিয়েবল ইউজ করতে হয়। তারপরে অ্যানোভা মডেলে আমরা গেছি টু ভেরিয়েবল কোয়ালিটেটিভ ভেরিয়েবলের ক্ষেত্রে। দুইটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল আমরা নিয়েছি, একটা নিয়েছিলাম মেরিটাল স্ট্যাটাস, আরটা নিয়েছি রিজিয়ন অফ রেসিডেন্স। তো মেরিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে আমরা দেখলাম যে ক্যাটাগরি দুইটা, মেরিট আনমেরিট। মেরিট আদারওয়াইজ, মেরিট আনমেরিট কেন, ডিভোর্সও হতে পারে। তার মানে অনেক ক্যাটাগরি হতে পারে। ওয়ান নিলাম মেরিটের জন্য আর বাকিগুলো নিলাম আদারওয়াইজ। এই জন্য একটা ডামি ইন্ট্রোডিউস করেছি, ক্যাটাগরি দুইটা, ডামি একটা। আর D3 নিয়েছি কার জন্য? রিজিয়ন অফ রেসিডেন্সের জন্য, যেখানে সাউথের জন্য D3 নেওয়া হয়েছে। ওয়ান মানে প্রেজেন্স, আদারওয়াইজ, আদার অ্যাবসেন্স।
তারপরে আমরা গেলাম ডামি ভেরিয়েবল মডেল উইথ টু কোয়ালিটেটিভ এন্ড ওয়ান কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। টু কোয়ালিটেটিভ, দুইটা কোয়ালিটেটিভ নিচ্ছি, একটা নিচ্ছি কিসের জন্য, রিজিয়নের জন্য, রিজিয়নের জন্য, আর একটা নিচ্ছি কি পাবলিক স্কুল স্পেন্ডিং, কোয়ান্টিটেটিভ পাবলিক স্কুল টিচার, তাই না? ডামি ভেরিয়েবল অল্টারনেটিভ টু দ্য টাউ টেস্ট, স্ট্রাকচারাল চেঞ্জের জন্য আমরা ডামি ভেরিয়েবল ইউজ করে থাকি। হ্যাঁ, যেখানে টাউ টেস্ট করার কথা, দেয়ার আর ফোর পসিবিলিটিস, আমরা ক্লাসে দেখিয়েছিলাম। কোইন্সিডেন্ট রিগ্রেশন, দ্যাট ইজ বোথ আর সিমিলার, প্যারালাল, কনকিউরেন্ট এন্ড ডিসিমিলার। এই যে আমরা ক্লাসে বুঝাই দিয়েছিলাম, তাই না? কোইন্সিডেন্ট, প্যারালাল, intercept different, slope same, slope intercept same, slope different, তারপরে both are different। এটা কিন্তু বাংলাদেশে अवेलेबल, dissimilar। so interaction effect, interaction effect আমরা দেখেছিলাম যে ডামির সাথে কোয়ালিটেটিভের সাথে কোয়ান্টিটেটিভের ইন্টারেকশন থাকতে পারে। যেমন কোয়ান্টিটিভ আমরা বললাম ইনকাম, কোয়ালিটেটিভ হচ্ছে যে নরমাল ইয়ার আর অ্যাবনরমাল ইয়ার, বা মিন সেভিংস ডিউরিং 82 to 95 and 70 to 81। তাহলে 70 to 81 আমরা যা দেখেছি, 82 to 95 এ ডিফারেন্ট, তার মানে রিগ্রেশন স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে। স্ট্রাকচারাল চেঞ্জটা কেমন, এই এক্সারসাইজ এক্সাম্পলে স্ট্রাকচারাল চেঞ্জটা কেমন একজন বলতে হবে। টাউ টেস্টের অল্টারনেটিভে ডামি ইউজ করতেছি, তো টাউ টেস্টে তো দেয়ার আর ফোর পসিবিলিটিস এর কথা আমরা বলেছি, তাই না? তো সেখানে এটা কোন 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 স্ট্রাকচারে পড়েছে? একজন আয়ুব, আয়ুব, মেহেদি, এটা কোন স্ট্রাকচারে পড়ছে? মেহেদি, এটা কোন স্ট্রাকচারে পড়ছে? এখানে কোন স্ট্রাকচারে পড়ছে? তাজরিয়ান, কোন স্ট্রাকচারে পড়ছে? স্যার প্যারালেল মনে হয়। না। আরমান, নাইম, স্যার স্যার প্যারালেল বলতেছি। কেন প্যারালাল? আলফা আলফা দুইটা, বিটা দুইটা, ওই জন্য। কোথায় প্যারালাল? ইন্টারসেপ্টও মিল নাই, স্লোপও মিল নাই। জি স্যার। তার মানে কোনটাতে পড়ছে? ডিসিমিলার। এই যে ইন্টারসেপ্টও মিল নাই, স্লোপও মিল নাই, বোথ আর ডিফারেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। এটা কি ক্লিয়ার? ওকে। তার মানে ডিউরিং 71 to 81 the regression expected mean saving is alpha 1 plus beta 1 xt, আর এখানে হচ্ছে alpha 1 plus alpha 2 beta 1 plus beta 2 xt। তার মানে দুইটাই তো ডিফারেন্ট। তারপর আমরা এই যে সেভিং ইনকাম রিগ্রেশন, সেম জিনিস আরেকটা দিয়েছে, তাই না? সেখানে ইন্টারেকশন এফেক্ট, D2 এর সাথে D3 এর ইন্টারেকশন থাকতে পারে, দুইটা ডামি এর সাথে ইন্টারেকশন থাকতে পারে, ফিমেল হোয়াইট, ফিমেল নন হোয়াইট, মেল হোয়াইট, মেল নন হোয়াইট। ইন্টারেকশন থাকলেই আমাকে কি করতে হবে? D2i D3i দিয়ে আরেকটা কি করতে হবে? মাল্টিপ্লিকেটিভ ফর্মে নিউ রিগ্রেশন ড্র করতে হবে। এই এখানেও ইন্টারেকশন আছে, তাই না? রিগ্রেশন রেজাল্টটা দেয়া আছে। তো এফেক্ট না দেখালে
একরকম রেজাল্ট দিছে, এফেক্ট দেখালে আরেক রকম রেজাল্ট দিছে। uses of dummy variables in seasonal analysis, এটা একটু করে আমরা দেখি। ডামি ভেরিয়েবল কিন্তু সিজনাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা ইউজ করি। যেমন there are 4 seasons with 4 quarters, তো D1 D2 D3 D4, তার মানে প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস, জানুয়ারি টু মার্চ, এপ্রিল টু জুন, জুলাই টু সেপ্টেম্বর, আগস্ট টু ডিসেম্বর, জুলাই টু আগস্ট, সেপ্টেম্বর টু ডিসেম্বর, না জুলাই আগস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বর অক্টোবর টু ডিসেম্বর। তাহলে এখানে কোনো ইন্টারসেপ্ট টার্ম নাই, এখানে কি নাই, কোনো ইন্টারসেপ্ট টার্ম নাই। দ্যাট ইজ what is alpha 1, alpha 2, alpha 3, alpha 4? These are the expected value of y of different dummies, তাহলে রেসপেক্টিভ ডামিস, D1 এর এক্সপেক্টেড ভ্যালু, D2 এর এক্সপেক্টেড ভ্যালু, D3 এর এক্সপেক্টেড ভ্যালু। এই ওয়াইটি কি দিছি, সেলস অফ রেফ্রিজারেটর। তাহলে রেফ্রিজারেটর সারা বছর কি সেম ভাবে রেফ্রিজারেটর সেল হয় নাকি? হয় না তো। উইন্টার একরকম, সামার একরকম, রেইনি সিজনে একরকম, তার মানে সিজনাল ভেরিয়েশন তাহলে সে সেভাবে প্রোডাকশন দিবে, কখনো বেশি কখনো কম। যেমন তারপরে সেকেন্ড কোয়ার্টারে সেল হচ্ছে 1400, থার্ড কোয়ার্টারে 1500, আর ফোর্থ কোয়ার্টারে ডিসেম্বরের দিকে কত, 1100। তার মানে মাঝামাঝি সেপ্টেম্বর জুনের পরে, জুন থেকে জুলাই, জুনের পরে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কি রেফ্রিজারেটরের ফ্রিজের সেল বেশি, তাহলে সেভাবে প্রোডাকশন দিতে হবে। অগ্রিম প্রোডাকশন করে এটা তো লনজিটিভিটি আছে, তাই না, লাইফ এক্সপেক্টেন্সি আছে, এই জন্যই তো গ্যারান্টি ওয়ারেন্টি দেয়। তো এখানে কি সব রেজাল্ট সিগনিফিকেন্ট? ইয়েস, টি ভ্যালু দেখে আমি বুঝি যে আমার রেজাল্ট গুলো আসছে এগুলো সিগনিফিকেন্ট। এক্ষেত্রে কোন রুল ইউজ করি? T2 রুল অফ থাম। টি এর ভ্যালু যদি 2 অর মোর দেন 2 হয়, তখন আমরা বলি রিগ্রেশন রেজাল্ট গুলো কেমন, significant. To avoid the dummy variable trait, we could assign only 3 dummies and include the intercept term. ট্র্যাপে না পারার জন্য আমরা ইন্টারসেপ্ট টার্ম বাদ দিতে পারি, সরি ইন্টারসেপ্ট টার্ম ইন্ট্রোডিউস করে একটা ডামি কম নিতে পারি। So what is the intercept term? The intercept term is the expected value of the benchmark category. Benchmark category কোনটা? The category for which we do not introduce any dummies. তাহলে এখানে D2, D3, D4, D1 নাই। What is the expected value after expected value of y given D2? তখন আমরা বলবো 1222 থেকে কত, 1222 এর সাথে কত, 245 যোগ প্লাসে আছে। D3 এর এক্সপেক্টেড ভ্যালু কত, 1222 এর সাথে 347 যোগ করতে হবে, তাই না? আর D3i মানে কত, 1222 থেকে 62 কি করতে হবে, মাইনাস করতে হবে। কোএফিশিয়েন্ট যেভাবে আছে সেভাবে, প্লাস থাকলে অ্যাড করব, মাইনাস থাকলে সাবট্রাক্ট করব। এটা খুব ইম্পর্টেন্ট। ইউজেস অফ ডামি ভেরিয়েবল টু এক্সপ্লেইন দ্য পিস ওয়াইজ রিগ্রেশন। হ্যাঁ, ডামি ইউজ করেছি আমরা কিসের জন্য? পিস ওয়াইজ রিগ্রেশন, সেলস কমিশন। সাপোজ এটা খুব ইম্পর্টেন্ট, মার্কেটিং এর জবে একেবারে ফুললি পারফেক্ট। হ্যাঁ, যেটা আমরা বলছি সেলস কমিশন বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করে? ভলিউম অফ সেলস। সেলস বাড়লে
সেলস কমিশনও বাড়বে, এই জন্য প্লাস বিটা 1। কিন্তু শুধু সেটার উপরে কি ডিপেন্ড করে? পাশাপাশি আরেকটা ডামির উপর ডিপেন্ড করে। ডামিটা কি বলে যে আপনার টার্গেট এত, 1000টা সেল করতে হবে। হ্যাঁ, প্রতি মাসে 1000 সেল করতে হবে। তো অনেকে আছে 15 দিনে সেল করে বসে আছে, এরকম থাকবে? থাকবে না, তখন ইনসেনটিভ দে, বলছে যে আপনি 1000-এর বেশি সেল করলে কমিশন আরো বেশি, 1000 পর্যন্ত প্রতি ইউনিটের সেল, যা 1000 এক্সিড করলে আপনার কমিশনটা কি হয়ে যাবে, রেটটা বেড়ে যাবে। তো তার মানে কি, এখানে আমরা ডামি ইউজ করতে পারি। ওয়ান কি, ইফ এক্স আই গ্রেটার দেন এক্স স্টার, তার মানে কি এই the volume of sales, when the volume of sales exceeds the target level, target level কে আমরা কি বললাম, x স্টার। আর জিরো কখন, যখন কি আমার সেলস ভলিউম ইজ লেস দেন দ্য টার্গেট লেভেল, টার্গেট লেভেলের চেয়ে আমার কি তো কি হয়, কম হয়। তাহলে assuming expected value 0, তাহলে দেখি তো বিয়ন্ড টার্গেট লেভেল এন্ড বিফোর টার্গেট লেভেল কি হয়। সেলস কমিশন আপ টু দ্য টার্গেট লেভেল এক্স স্টার। আপ টু মানে কি, আপ টু মানে এক্স লেস দেন এক্স স্টার, এক্স এক্স লেস দেন এক্স স্টার। তার মানে কি আপ টু দ্য টার্গেট লেভেল। আর এটা কি বিয়ন্ড টার্গেট লেভেল, এটা বিফোর টার্গেট লেভেল আর এটা বিয়ন্ড টার্গেট লেভেল। তাহলে আপ টু দ্য টার্গেট লেভেল ডিআই 0 বসালে কত হয়, আলফা 1 প্লাস বিটা 1 এক্সআই। আর বিয়ন্ড টার্গেট লেভেলের পরে এক্সপেক্টেড সেলস কমিশন কি দাঁড়াচ্ছে, আলফা 1 মাইনাস বিটা 2 এক্স স্টার প্লাস বিটা 1 প্লাস বিটা 2 এক্সআই। তার মানে কি আমার টার্গেট লেভেলের আগ পর্যন্ত কমিশনের স্লোপ যা ছিল, সেলস কমিশনের স্লোপ যা ছিল, কমিশন টার্গেট লেভেলের পরে গিয়ে কমিশনের স্লোপ কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, বেড়ে গেছে না কমে গেছে, বেড়ে গেছে। আগে টার্গেট লেভেলের আগে স্লোপ যা, টার্গেট লেভেলের পরের স্লোপ তার চেয়ে বেশি। তার মানে টার্গেট লেভেলের আগে যে ট্রেন্ড থাকবে, টার্গেট লেভেলের পরের ট্রেন্ড কি হবে, আরো স্টিপার হবে। এই যে তার মানে টার্গেট লেভেল হচ্ছে এক্স স্টার, এক্স স্টারে বিফোর টার্গেট লেভেলে স্লোপ ছিল বিটা 1, আর যখন বিয়ন্ড টার্গেট লেভেলের পরে গেছে, তখন স্লোপটা বেড়ে গেছে বিটা 1 প্লাস বিটা 2। তার মানে রিগ্রেশনটা তো স্ট্রেট লাইন হয় নাই, টার্গেট লেভেলটা কেমন হয়েছে, কেমন হলো টার্গেট লেভেলের পরে, তাহলে কেমন হইলো, একটা হইছে এরকম আর একটা এরকম। তার মানে কি পিস হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে। তাহলে টার্গেট লেভেলের আগে একটা পার্ট, টার্গেট লেভেলের পরে আর একটা পার্ট। তো এখানে আমরা দুইটা অ্যাপ্লিকেশন খুব সিগনিফিক্যান্ট এবং প্র্যাকটিক্যালি ইউজে দেখলাম। একটা হচ্ছে পিস ওয়াইজ রিগ্রেশন আর একটা হচ্ছে সিজনাল ভেরিয়েশন।
শীতকাল, বাইরের আওয়াজ বেশি আসে, সাউন্ডও বেশি। তাহলে আমাদের পিস ওয়াইজ রিগ্রেশন আরটা হচ্ছে কি সিজনাল ভেরিয়েশন, এই দুটা খুব ইম্পর্টেন্ট। ও আরেকটা স্ট্রাকচারাল চেঞ্জ, আরেকটা কি স্ট্রাকচারাল চেঞ্জ, আরেকটা হচ্ছে ইন্টারেকশন এফেক্ট। তাহলে ডামি ভেরিয়েবল রিগ্রেশন মডেল দিয়ে কিন্তু একটা পেপার লিখা সম্ভব, তাই না? এই ডামি ভেরিয়েবল থেকে একটা ফুল কোয়েশ্চেন থাকবে, আমি প্রবলেম সেট রেডি করতেছি। আজকে আমরা দেখবো মাল্টিকোয়ান্টিটি। ডামি ভেরিয়েবল আমি গত ক্লাসে ডিটেইল ইন্ট্রোডিউস করার চেষ্টা করছিলাম। মাল্টিকোয়ান্টিটি বেসিকটা আমাদের জানা আছে। বেসিক্যালি দেয়ার ইজ অ্যান অ্যাজাম্পশন 10 of the classical linear regression model where there is no multicollinearity among the regressors included in the regression model. তাহলে কোনো রিগ্রেশনে কি থাকবে না, রিগ্রেশন মডেলে কোনো মাল্টিকোয়ান্টিটি থাকবে না। তো রিগ্রেশন মডেলে রিগ্রেশন ভেরিয়েবল গুলোকে আমরা কিভাবে ডিফাইন করি, দুইভাবে ডিফাইন করতে পারি, একটা রিগ্রেসর আর একটা হচ্ছে রিগ্রেসেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে আমরা রিগ্রেসর বলি, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা কি বলি, রিগ্রেসেন্ট। So what is multicollinearity? Multicollinearity is the relationship among the explanatory variables. When there is a relationship among the x values, this is called perfect multicollinearity. When there is a relationship among the explanatory variables, that is the x values and the error terms, in that case the multicollinearity is imperfect, that is not perfect. Clear? তাহলে আমরা কিসের মাধ্যমে দেখাতে পারি যে মাল্টিকোয়ান্টিটি পারফেক্ট ইমপারফেক্ট? ইকুয়েশন 1 দিয়ে দেখাতে পারি যে পারফেক্ট, আর ইকুয়েশন 2 দিয়ে বলতে পারি যে রিলেশনটা কেমন, ইমপারফেক্ট। কিভাবে পারফেক্ট বুঝলাম? এখানে x ছাড়া আর কেউ নাই, তার মানে এখানে x গুলোর মধ্যে রিলেশন আছে, আর এখানে কি x এর সাথে এররের রিলেশন আছে। এই this is the there are 5 situations to show the nature of the multicollinearity. First situation আমরা দেখছি there is no multicollinearity because there is no intersection of x2 and x3. এটা কোন ডায়াগ্রাম একজন বলো, এটা কোন ডায়াগ্রাম? কোন ডায়াগ্রাম এটা? স্যার ভ্যান ডায়াগ্রাম। তাহলে ভ্যান ডায়াগ্রাম, এখানে কোনো কোলিনিয়ারিটি নাই, এখানে লো কোলিনিয়ারিটি, এখানে মডারেট কোলিনিয়ারিটি, দিতে হাই কোলিনিয়ারিটি, আর এখানে কি ভেরি হাই কোলিনিয়ারিটি। There are some sources of multicollinearity, several sources of multicollinearity. অনেকগুলো সোর্স জানা থাকে কেন ইম্পর্টেন্ট, কেন সোর্স আমরা করতেছি। আমার যদি সোর্স জানা থাকে তাহলে আমি আগেই সতর্ক থাকবো এই সোর্স থেকে মাল্টিকোয়ান্টিটি হতে পারে, তাহলে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। এই জন্য
তাজরিয়ান তোমাদের মিউজিক আছে না? মেহেদির আওয়াজ আসতেছে না। কি বলে আওয়াজ আসছে না, তার জন্য কথা বলতেছি, আমার কথা বলতে লাগে না। তোমার আওয়াজ অনেক ছোট মেহেদি। আমাদের ওই যে কল আসাতে মোবাইল ডাটাতে কত কাজ করতেছি তো, ক্লাস নিচ্ছি তো, যার কারণে। আচ্ছা, ওয়াইফাই অন করুন তাহলে। এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার অ্যান্ড লাউড জি শোনা স্যার। যাচ্ছে। কল আসলে অনেক সময় ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, অনেক সময় না, একবারে ডিসকানেক্ট হইলো। আজকে একটা বোর্ড চলতেছে রাঙ্গামাটিতে, ওই সিলেকশন আর কি। টিচার নিয়োগ। তো ওখান থেকে একজনে ফোন দিল, একটু অবজারভেশন জানতে চাই আর কি। ভালো স্টুডেন্ট সাজেস্ট করলো, অবজারভেশন জানতে চাই। অবজারভেশন রিকমেন্ডেশন দিলেই হয় না। হ্যাঁ, এরকম তো ভালো ছাত্র অনেক আছে, তাই না? দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। টিচিং প্রফেশনে আসতে হলে তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, লেখাপড়ার পাশাপাশি, লেখাপড়া ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট অর্ডার কন্ডিশন, কিন্তু সাফিসিয়েন্ট কন্ডিশন, নেসেসারি কন্ডিশনে না। ক্যারেক্টারলেস হলে, মদদিয়ার গাজাটি হলে তো লাভ নাই, তাই না? ব্যাড হ্যাবিট থাকলে দেখা যাচ্ছে যে এই প্রফেশনে না আসা বলে। ইউরোপের জন্য ঠিক আছে, ইউরোপ আমেরিকা, বাংলাদেশের জন্য ঠিক নেই। বাংলাদেশে তো টিচার মানে অনেক কিছুর কম্বিনেশন, ফার্স্ট অর্ডার কন্ডিশন আছে, সেকেন্ড অর্ডার, অনেক সময় থার্ড অর্ডারও আছে। হ্যাঁ, অনমনীয় গত বিন্দু। কয়েকদিন আগে স্যার হ্যাঁ। গত ইয়া কয়েকদিন আগে মেহেদি, কি বলছো? গত কয়েকদিন আগে তো একটা নিউজ হলো, গতকালকে মনে হয় যমুনা নিউজ করলো। আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষক এখানে স্কুল খুলে বসছে যে শুধু হচ্ছে ক্যাডার পাঠায়। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, জন্য ওটা আমি শেয়ার করছি তো, ওটা আমি শেয়ার করছি। ও চিটাগাং ইউনিভার্সিটি থেকে চাকরিচ্যুত, আবার ও ঢাকায় গিয়ে, হ্যাঁ, মানে দুষ্ট মানুষ সবসময় দুষ্টামিতেই থাকে, বুঝো নাই? কয়লা ধুইলেও ময়লা যায় না। বলা যায়। বিষয়টা একটু বুঝবে। কয়লা ধুইলেও ময়লা যায় না। তাজরিয়ান কি স্লিপ করছে দিও না? আর কল আসতেছে মনে হয়, এই জন্য ডিস্টার্ব হচ্ছে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, দেয়ার আর সাম সোর্সেস অফ মাল্টিকুলিনিটি। আমি যে দুজনকে রিকমেন্ড করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তো দেখা গেছে অনেকেই তো অনেককে রিকমেন্ড করছে, তাই না? শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি যে দুইজনকে রিকমেন্ড করছি তারাই নিয়োগ পাইছে। তো এটা আমার কাছে যেরকম মানে ভালো লাগা, এবং তাদেরও ভালো লাগা যে আমি আজে বাজে কাউকে রিকমেন্ড করিনি। একজন ব্যাংকিং ডিপার্টমেন্টে জয়েন করছে, শাহরিন। আরেকজন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে জয়েন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, চীনা ইউনিভার্সিটির ছাত্র নাহিদ। সে অ্যাকাউন্টিং এ, তো দুইজন দুই দুই ডিপার্টমেন্টে জয়েন করছে। এই যে আজকেও তোমাদের আমি সুযোগ করতে রাঙ্গামাটিতে একজনকে রিকমেন্ড করছি, আলহামদুলিল্লাহ এমন রিকমেন্ড করছি সে আসলে রিটেনও পাস করছে। তা আমি রিকমেন্ডটা আগে করছি, ওখানে রেফারেন্স আমার নাম। আবার আমি ফোনও করছি যে দেখিয়েন যদি সে রিটেনে ভালো করে, ভাইভাতে ভালো করে, প্রেজেন্টেশন ভালো দেয়, তারপরে। আমি কিন্তু রিকমেন্ড মানে ওইরকম না যে কোনো কিছু মানে ভালো না করলেও তাকে নিতে হবে, এরকম না। তা আমার কনফিডেন্স আছে যে সে অবশ্যই ভালো করবে, তাই না? আমার অবজারভেশন আছে না। তা আলহামদুলিল্লাহ এই মেয়েটাও রিটেনে ফার্স্ট হয়েছে, সে ইস্টার্ন ইউনিভার্সিটিতে আছে, আমার ডিরেক্ট স্টুডেন্ট। তো দেখা যাক, একটু দোয়া করবো যাতে তার হয়ে যায়। হ্যাঁ, দেখো আমার তোমাদের কাছে। সুযোগ করতে মান সম্মানের প্রশ্ন থাকে একটা, যে না বুঝি নাই। না শিখে তাহলে আমার সম্মান শেষ। ঠিক আছে আজকে মেয়েদের কথা কম শোনা যাচ্ছে। বলো। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার, স্যার আপনার কথা আপনারটা স্পষ্ট শোনা শোনা যাচ্ছে, জি স্যার। মেহেদিরটা এ, শোনা যাচ্ছে না। ঠিক না? মেয়েদের কথাটা কোনোভাবে সাউন্ড কি, এটা কি মানে মোবাইলে সাউন্ড কমাই দেওয়া নাকি অন্য কোনো কারণ আছে আর কি? হেডফোন ইউজ রিজা- করতেছে মনে হয়।
হেডফোন ইউজ করতেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হেডফোন ইউজ করলে এই সমস্যা হয়। তো সকাল থেকে এই জন্য ওখান থেকে একটু বেশি বেশি ফোন আসতেছে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানতে চাই, কেমন আসলে ভালো হবে কিনা। টিচিং তো এগুলো তো পান থেকে চুন খসলেই নিউজ হয়ে যায়। এই জন্য এই পজিশন গুলোতে যাকে তাকে নিয়োগ দেয়। যেমন মেয়েটি একজনের কথা বললো, তো সেটার বিষয়ে 1,000 শিক্ষক আছে, একজনের কথা ওইটাই পেপার পত্রিকায় চলে আসতেছে, কিন্তু অন্যান্য অফিসে, বাংলাদেশের যে কোনো অফিসে, যে কোনো ইনস্টিটিউশনে খারাপ মানুষের সংখ্যা আছে। ইউনিভার্সিটিতে একজন টিচার যদি কোনোভাবে এদিক ওদিক হয়, তারটা একেবারে ফলাও করে চলে আসে, তাই না? আর একটা আসে, কার কথা? হুজুর, ইমাম সাহেব বা কোনো খতিব মসজিদের, এইটা পান থেকে চুন খসতে পারে না। গ্রামের মসজিদ হইলেও ওইটা একেবারে সুন্দর করে, একেবারে পত্রিকা সুন্দর করে নিউজ করবে। আর সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের হাজারো সরকারের বেশি হাজারো দুর্নীতি, 2 নম্বর, এগুলো জীবনে কোনোদিন আসে না। স্যার এগুলো তো সব হলুদ এই মিডিয়ার অনেক কিছু। কারসাজি। হলুদ মিডিয়ারা চায় যে হ্যাঁ, শুধু হচ্ছে হলুদ মিডিয়ার ইসলামটাকে। কাছে। হুম। একটা জিনিস চিন্তা করতে হবে, গ্রামের মসজিদে যারা বিভিন্ন বা গ্রামের মাদ্রাসায় যারা শিক্ষকতা করে, তারা তো আসলে অত আপডেটেড না। ওদের মধ্যে অনেক ধরনের ভুল ত্রুটি আছে, কিন্তু ওইটা পর্যন্ত নিউজ করছে। আর টাউনে এত বড় বড় শিক্ষিত পিএইচডি অনেক নামি দামি মানুষ হাজার কোটি টাকা লুটপাট করে যাচ্ছে, ওইটা নিউজ করবে না। এই হচ্ছে যে বিশাল অবস্থা বাংলাদেশ। হলুদ মিডিয়া মানে মিডিয়া, এটা একেবারে নষ্ট হয়ে গেছে। মিডিয়া এটার কোনো মানে ইয়া নাই। বাংলাদেশের মিডিয়া কোনোদিনই ভালো হবে না। ওই যে এ, ওবায়দুল কাদেরের একটা কথা মনে পড়তেছে আর কি, মাসুদের মতো আর কি। হ্যাঁ, তুমি কি আর কোনোদিন মাসুদ ভালো কোনো হবে না? ভালো না। হ্যাঁ, এই একদম ওইটা বাংলাদেশের সাংবাদিকদের সাথে যায় আর কি। শফিক রহমান এক পা কবরে চলে গেছে, অর্থাৎ বয়স্ক হয়েছে একেবারে। এই জন্যই তো একেবারে একেবারে নগ্ন ভাবে বলে দিছে যে মাহফুজ, সেই মতিউর রহমানের মাহফুজ কি মাথা নিচু করে বসে নাই? হম, দরকার আছে এগুলোকে চোখে আঙুল দিয়ে দেখাই দেওয়ার। লজ্জা নাই তো কি করবে? এতদিন আওয়ামী যাদের লীগের লজ্জা পাস নাই আসছে, এদেরকে এখন আপনি বিএনপির যতই পাস দেখান, আসতেছে। আঙুল দিয়ে দেখালে এরা হ্যাঁ, কি এতদিন হয়। আওয়ামী লীগের পাস আসছে, এখন বিএনপির পাস আসবে। মানে বিএনপির পাস আসতেছে কেন? স্বাভাবিকভাবে তো ইয়ের জন্য, হ্যাঁ, সামনে। এখন বাইচান্স যদি জামাত ক্ষমতা এসে যায়, মানে কোনো কারণে হট করে ধরো বাংলাদেশে আমাদের, দেখবা যে তারপর দিন থেকে সে জামাতের পক্ষে লাগা শুরু করে দিছে। এই বাংলাদেশের ইতিহাসে, হ্যাঁ, এই শিয়ানা উপনিবেশের ইতিহাসে রেকর্ড ব্রেক করে ইসলামপন্থী অমুক ইয়াতে চলে আসছে। ইসলামী দল ক্ষমতায় এসেছে, জয় জয়কার। তো এদের কোনো চরিত্র নাই, তরল পদার্থের মতো। সোর্সেস অফ মাল্টিকুলারিটি, মাল্টিকুলারিটি সোর্স না থাকলে আমাদের সুবিধাটা কোথায়? এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। মানে তাহলে আমাদের ইনিশিয়ালি আমরা প্রিভেন্টিভ মেজার, এগুলোকে বলে কি প্রিভেন্টিভ মেজার। যেমন আমরা অনেকে কি করি, আমি জানি যে আমার কোল্ড অ্যালার্জি আছে, শীতকাল আসলেই আমার ঠান্ডার সমস্যা হয়, আগে থেকে এন্টিহিস্টামিন খাওয়া আসতেছে, তখন থেকে এন্টিহিস্টামিন খাওয়া শুরু করছে পুরো শীতকাল, এরকম অনেকে আছে। এটা তো আমি জানি সোর্স কি কোল্ড, সোর্স কি ডাস্ট। আমি ডাস্টের গেলেই মাস্ক ইউজ করি আগে থেকে, তাই না? তাই প্রিভেন্টিভ, এই জন্য সোর্সটা জানা থাকা ভালো। The data collection method of employed, data collection method employed. ডেটা কালেকশনে অনেক সময় আমরা লিমিটেড রেঞ্জের মধ্যে নিই। আমাকে বলছে 100 যারা ডাটা কালেকশন করে আসার জন্য, আমি আমার পরিবারে যারা আছে সেখানে 100 জন থেকে ডাটা কালেকশন করে দিলাম। তাহলে লিমিটেড রেঞ্জ, এটা একটা সমস্যা হতে পারে। কনস্ট্রেন্ট অন মডেল, কনস্ট্রেন্ট অন মডেল, তো অর দ্য পপুলেশন বিং স্যাম্পল। যেমন আমরা ইলেকট্রিসিটি কনজাম্পশন অন ইনকাম এন্ড হাউস সাইজ, তো ইনকাম এন্ড হাউস সাইজের রিলেশন নাই? আছে তো। যার ইনকাম কম তার বাসা ছোট হবে, যার ইনকাম বেশি তার বাসাটা সাধারণত কি হবে? বড় হবে। তো এখানে তো রিলেশন আছে। এটা কনস্ট্রেইন, এটা আমি চাইলেও অ্যাভয়েড করতে পারি না। কিন্তু ইলেকট্রিসিটি কনজাম্পশন তো দুইটার উপরে ডিপেন্ড করে ট্রুলি। ফার্স্টলি ইনকাম, এন্ড সেকেন্ডলি হাউস সাইজ।
এন্ড মডেল স্পেসিফিকেশন এর উপর ডিপেন্ড করে। স্পেসিফিকেশন আমরা কিভাবে করছি, অ্যাডিং দ্য পলিনোমিয়াল টার্মস। টার্মস যত কম হবে কোরিলেশন তত বেশি হবে, টার্মস যত বেশি হবে সেপারেট হয়ে যাবে, কোরিলেশনের সম্ভাবনা কমবে। আর স্কয়ার আর কি স্মল আর স্কয়ার। ওভার ডিটারমাইন্ড মডেল আমরা কখন পাই? দিস মডেল হ্যাপেন when the model has more explanatory variables than the number of observations. That is when we violate assumption 8. Assumption 8 এর কথা মনে আছে? The number of observations must be greater than the number of parameters to be estimated. তোমাদের খাতা থেকে আমি একটু অসন্তুষ্ট হয়েছি। আমি কোন ধরনের কোয়েশ্চেন আউট না করলেও থিওরিটিক্যাল একটা আউট করে দিছি। সেটা কোন দিন? যে কোনো ক্লাসে বলেছি, কিছু না দিলেও একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন যুগ ধরে এমন কোন ইকোনমেট্রিক্স এর কোয়েশ্চেন করি নাই, এই কোয়েশ্চেন দিই নাই। সেই কোয়েশ্চেনের নাম কি? ট্যান অ্যাজাম্পশন। তো আর গুলো পারো আর না পারো, কিন্তু এটা 10টা লেখা উচিত ছিল, অনেকেই লেখা নাই। দুই একজন যা লিখছে 7, 8, 9টা, তাও মানে কোন রকমে আর কি। তার মানে এই ইম্পর্টেন্স কম। অথচ আমি থিওরির মধ্যে ইম্পর্টেন্স দিয়েছি শুধু একটা থিওরিকে, এবং বলেও দিছি যে কোয়েশ্চেন আউট। ধরে রাখো একদম প্রথম দিনই বলে দিছি কোয়েশ্চেন আউট। এটা এই থেকে মৃত্যু পর্যন্ত যত ধরনের ইকোনমেট্রিক্স এর কোয়েশ্চেন আছে, একটা কমন কোয়েশ্চেন, যেই কোয়েশ্চেন করুক কোয়েশ্চেন এটা আছে, 10টা অ্যাজাম্পশন লিখো। কারণ আমার যত পড়াশোনা সব তো অ্যাজাম্পশনকে বেস করে। 8th assumption হচ্ছে the number of observations must be greater than the number of parameters to be estimated. If you violates, then there may be this can be a source of multicollinearity, তাই না? So what will happen in the estimation process in the presence of multicollinearity? There are two occurrences. একটা হচ্ছে কি, if multicollinearity is perfect, the regression coefficients of the x variables are indeterminate. মানে বিটা 1 বিটা 2 কি করা যায় না, এস্টিমেটই করা যায় না। ইনডিটারমিনেট মানে ইনফাইনাইট, অনির্ধারিত থেকে যায়, মানে বের করা যায় না। if multicollinearity is less than perfect, that is imperfect, the regression coefficients although determinate possess large standard errors, which means the coefficients cannot be estimated with great precision or accuracy. তাহলে the coefficients cannot be estimated with great precision or accuracy. Accurately calculate করা যায় না। So what are the practical consequences of multicollinearity in the presence of consequences in the presence of multicollinearity? Sometimes if multicollinearity is at the low level, although the OLS estimators are blue, but have large variance and covariances, making precise estimation difficult. Estimation করা যাবে কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। ব্লু হলেও ভেরিয়েন্স কেমন হবে? লার্জ হবে। ভেরিয়েন্স লার্জ হলে কনসিকুয়েন্স কি? কনফিডেন্স ইন্টারভ্যাল বড় হয়ে যাবে। কনফিডেন্স ইন্টারভ্যাল যদি ওয়াইডার হয়, the acceptance of null hypothesis more readily, তার মানে কি, মানে কি অ্যাকসেপ্টেন্স এরিয়াটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তো অ্যাকসেপ্টেন্স এরিয়া যদি বড় হয়ে যায়, তাহলে আমার যেটা রিজেক্ট হওয়ার কথা সেটাও অ্যাকসেপ্টেন্সে ঢুকে যাবে। তাহলে এটা প্রবলেম। and there is another consequence of the যতগুলো টি রেশিও টি স্ট্যাটিস্টিক সিগনিফিকেন্ট আসার কথা, এটা কি হয়ে যাবে? ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে। তো ঘটনা কি হবে? স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিকেন্ট যদি হয়, আর স্কয়ার the overall measures of the goodness of fit can be very high. তাহলে ওয়াইডার রেঞ্জ হয়ে গেলে কি হয়ে যাবে? টি স্ট্যাটিস্টিক কোএফিশিয়েন্ট স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিকেন্ট হলে আর স্কয়ারের ভ্যালু কি হয়ে যাবে? বেড়ে যাবে। তো বাড়লে ঘটনা কোথায় হবে?
Wireless estimators and their standard errors can be sensitive to the a small change in the data. Dataর small change এ standard deviation অনেক বেশি কি করবে, vary করবে। How to detect multicolority? There are some major methods of observations of the detection of multicolority. At first, the high R square, but few significant T ratios. T বলছে রেজাল্ট সিগনিফিক্যান্ট না, আর স্কোয়ার বলতেছে যে হাই রিলেশন, গুডনেস অফ ফিট খুব ভালো, তাহলে কন্ট্রাডিকশন। এখানে কন্ট্রাডিকশন হওয়া মানেই বুঝতে হবে সামথিং ইজ রং, মাল্টিকোলারিটি প্রবলেম আছে, কলিউশন আছে। আরেকটা হচ্ছে আমরা যখন রিগ্রেশন রান করি তখন আরেকটা অ্যানালাইসিস আমরা পাই পেয়ার ওয়াইজ কোরিলেশন। তো হাই পেয়ার ওয়াইজ কোরিলেশন পাওয়া মানেই বুঝতে হবে কি মাল্টিকোলারিটি আছে। x2 এর সাথে x3, x3 এর সাথে x4, x2 এর সাথে x4, x3 এর সাথে x5, x4 এর সাথে x5, এইভাবে। হ্যাঁ, তাহলে পেয়ার ওয়াইজ কোরিলেশন। তো বেসিক্যালি কোনটা থেকে আমরা বুঝবো যে হাই, যখন পেয়ার ওয়াইজ, ইফ দ্য পেয়ার ওয়াইজ কোরিলেশন ইজ exceed 0.8, 80%, 0.8 এর উপরে গেলেই আমরা বুঝে নিব যে এখানে মাল্টিকোলারিটি আছে, সিরিয়াস প্রবলেম। আর এটা কি এক্সামিনেশন অফ পার্শিয়াল কোরিলেশন। পার্শিয়াল কোরিলেশন আমরা কিভাবে বের করি, এই যে আর স্কয়ার, ক্যাপিটাল আর স্কয়ার ইজ ভেরি হাই। ক্যাপিটাল আর স্কয়ার মানে কোনটা, গুডনেস অফ ফিট। আর স্মল আর স্কয়ার কোনটা দেখি, পার্শিয়াল কোরিলেশন। একটা ওভারঅল আর একটা পার্শিয়াল। যেমন 1 2 3 4, 1 3 2 4, 1 4 2 3 আর কম্পারেটিভলি লো। দেখাচ্ছে যে পার্শিয়ালি কোরিলেশন লো, কিন্তু ওভারঅল কোরিলেশন, ওভারঅল ফিটনেস খুব ভালো। হ্যাঁ, ভিতরে সম্পর্ক খারাপ, প্রোগ্রামে গেলে দেখা যায় যে হ্যাঁ ভাই ভাই কত মিল অ্যাভেলেবেল আছে না। আমরা মার্কেটে এরকম দেখি তো সারা বছর কোনো কথাবার্তা বা ইয়া নাই, কিন্তু আর স্কোয়ার কপি, এটা কি ছিল আর স্কোয়ার আর আর একটা কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন, আর একটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ রিগ্রেশন। আর একটা কি অক্সিলারি রিগ্রেশন। অক্সিলারি রিগ্রেশন কোনটা, ডিসিশন আছে যে আমরা অক্সিলারি রিগ্রেশন, অক্সিলারি মানে অনেক ডিসিশন আছে। আমরা তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করি, দেখি এটা কি, তুমি কি ইয়াতে যাবা না যাবা না, তখন তোমরা বলো কি, দেখি স্যার এটা তো এখনই বলা যাচ্ছে না, আমি একটু বাসায় গিয়ে আলোচনা করতে হবে, মানে পরামর্শ করতে হবে, আমি কালকে জানাই। তার মানে there is another regression. When a regression depends on the another regression, the another regression is known as the auxiliary regression. Clear? Auxiliary to the main regression. Auxiliary to the main regression. এই যে দেখো, আমি কিছুক্ষণ আগে যেটা বলছি আর কি, যেমন আমরা বলতে পারি যে y equal beta 1 plus beta 2 x2 plus beta 3 x3। এখন আমি বললাম যে where x3 is equals beta 4 x4, তার মানে কি there is another regression which can have a significant effect on the original regression, তাই না? Examination of partial correlation, দেন আমরা বলছি রুল অফ থাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইনস্টিড অফ ফর্মালি টেস্টিং অল অক্সিলারি রিগ্রেশনস উই মে অ্যাডপ্ট দ্য রুল অফ থাম। রুল অফ থাম কি, আর স্কোয়ার। আর স্কোয়ারের মান যদি 90% এর উপরে দেখি, সহজেই বুঝে নিব যে এখানে মাল্টিকোলারিটি আছে। পৃথিবীতে এত ভালো কেউ হয়নি 90% রিলেশনশিপ পাওয়া যাবে। আর একটা কি কন্ডিশন ইন্ডেক্স। কন্ডিশন ইন্ডেক্স কিভাবে বের করা হয়, কন্ডিশন ইন্ডেক্স কিভাবে বের করা হয়,
root over maximum eigenvalue divided by minimum eigenvalue, maximum eigenvalue divided by minimum eigenvalue, এটা দিয়ে। তাহলে কি দেখে আমি বুঝবো যে আর এই রেশিওকে কি বলছি আমরা, কে, কন্ডিশন নাম্বার কে, ইন্ডেক্স কোনটা, এই কে কে রুট করলে। তাহলে সেখানে যখন তোমরা রিগ্রেশন রান করো তখন কয় ধরনের ভ্যালু পেতে পারো, দুই ধরনের, একটা কে এর ভ্যালু, একটা সিআই এর ভ্যালু। সাধারণত ওই সফটওয়্যারে সিআই এর ভ্যালুটা দেয়। কে এর ভ্যালু কি দেখলে আমি বুঝবো যে মাল্টিকুলারিটি কেমন, কে লাইস বিটুইন 100 to 1000, কে লাইস বিটুইন 100 to 1000। what does it mean? Tens to the thousand, it means moderate to strong multicollinearity, moderate to strong multicollinearity. And how can you detect? By using the condition index. Condition index is between 10 to 30. There is a moderate to strong multicollinearity. If it exceeds 30, the multicollinearity is a severe, serious multicollinearity, তাই না? 30 exceed করলে, 10 to 30, 10 মানে মডারেট আর 30 মানে স্ট্রং, ওভার 30 মানে সিভিয়ার। ইন প্র্যাকটিস আমরা কিন্তু টলারেন্স বিআইএফ এর অ্যাপ্লিকেশন বেশি দেখি, তাই না? সিআই অনেকে ইউজ করে, তবে আমরা বেশিরভাগ পেপারে দেখবা যে টলারেন্স আর বিআইএফ বেশি ইউজ করছে, ভেরিয়েন্স ইনফ্লেশন ফ্যাক্টর। So what is variance inflation factor? 1 by 1 minus r square. Coefficient of correlation, regression. Coefficient of regression. 2, 3. যেমন দুইটা আমরা মূল মডেল নিলাম কেমন, y equal beta 1 plus beta 2 x2 plus beta 3 x3। তার মানে আমার বিআইএফ কত হবে, 1 by 1 minus r square 2, 3 আর 2, 3 square। So what is tolerance? The inverse of BIF, 1 by BIF. So how to make decision on the basis of tolerance and BIF? There is a rule of thumb. BIF of a variable exceeds 10, which will happen if r square exceeds 90%, 0.90. That is, the variable is said to be highly collinear. তাহলে বিআইএফ যদি কি হয় 10 এক্সিড করে, তার মানে ধরে নিতে হবে যে আর স্কয়ার, বিআইএফ 10 এক্সিড করবে কখন, যখন আর স্কয়ার কি হবে 90%, 0.90 এক্সিড করবে। আর টলারেন্সের ভ্যালু কত, 0 to 1। The closer to 0, the greater the closer to 1, the greater the evidence that not collinear, তাই না? xi is not collinear to other regressors. তাহলে এগুলো আসলে আমরা কেন পড়ছি, ওই যে টেস্ট করে ডিসিশন মেকিং এর জন্য আমরা এগুলো পড়ছি। হ্যাঁ, মুখস্থ তো আসলে সব সময় যে থাকবে তা না, তবে একবার পড়লে এগুলো মনে থাকে। টলারেন্সের ভ্যালু 0 থেকে 1, 0 এর কাছাকাছি মানে মাল্টিকুলারিটি হাই, 1 এর কাছাকাছি মানে মাল্টিকুলারিটি নাই, লোয়ার। আর ওখানে দেখছি যে আমরা কি বিআইএফ এর ক্ষেত্রে আর স্কয়ারের মান 90% এর উপরে গেলেই কি হবে, বিআইএফ নরমালি 10 এক্সিড করবে। So there are some remedial measures of multicollinearity. What can be done if multicollinearity is serious? Multicollinearity serious পর্যায়ে চলে গেছে, what can be done? Sometimes we can do nothing, and sometimes we may follow some rules of thumbs. We have two choices. যেমন আমরা অনেক সময় অনেক কিছু বুঝাইয়া কোরিলেটি অনেক রকমের ফাঁদ দিয়ে কিছু করতে পারি না, যেমন কারেন্ট সিচুয়েশন। পারছি আমরা কিছু করতে পারছি, বৈষম্যবিরোধী আন্দোলন করছে, এই করছো সেই করছো, আমরা বলতেছি যে পুরা সংস্কার করে ফেলবো, দেশ সংস্কার। 1.5 বছরে কি হয়েছে? হ্যাঁ, অ্যাওয়ারনেস আসছে, ভেরি গুড। অ্যাওয়ারনেস এন্ড কারেকশন আর নট সেম। কতটুকু কারেক্টেড হতে পারছে? বিকজ দ্য মাল্টিকুলারিটি ইজ ইন সিরিয়াস প্রবলেম, সিভিয়ার মাল্টিকুলারিটি পুরো বাংলাদেশে। সচিবরা ইউনাইটেড, বিএনপি জামাত আওয়ামী লীগ হোক, যাই হোক, সেনাবাহিনী কলিউড,
আদার্স সরকারি দপ্তরগুলো এমন কলিউড যে চাইলেও কিছু করা, খুব বেশি যে কিছু করা গেছে তা কিন্তু না। তার মানে কি, ডু নাথিং, কিচ্ছু করার নাই, চুপ করে বসে থাকা ছাড়া। এন্ড ফলো সাম রুল অফ থামস, তার মানে কিছু রুল অফ থাম করা যেতে পারে। যেমন প্রায়র ইনফরমেশন, আমার ইনফরমেশন আছে, আগে থেকে আছে, তাহলে ওটাকে কনসিডার করে আমাকে সামনে আগাইতে হবে। যেমন is the function of x2 and x3, where y is consumption, x2 is income and x3 is wealth। তার মানে ইনকামের সাথে কি ওয়েলথের রিলেশন নাই, আমি চাইলেই কি এটাকে বাদ দিয়ে দিতে পারবো? এরকম সমাজে যারা বিভিন্ন পলিটিক্যাল আইডিওলজির অনেকেই রিলেটিভস, ঠিক আছে, যখন ক্যাপিটাল পানিশমেন্ট বা ইয়াতে যাচ্ছে তখন আর ওরা বিএনপি আওয়ামী লীগ দেখতেছে না, আমার ভাই, আমার এলাকার, হ্যাঁ, তার মানে হাইলি কোরিলেটেড, আমার আত্মীয়, আমার অমুক, হ্যাঁ, যে ব্যাপারে বাঁচাইতে হবে। তাহলে ইনকাম আর ওয়েলথ হাইলি কোরিলেটেড, যার ইনকাম বেশি তার ওয়েলথে কন্ট্রিবিউশন আছে, কারণ ইনকামদের একটা পার্ট তো সেভিং। তো এটা চাইলে অ্যাভয়েড করা যাবে না, এটা প্রায়র ইনফরমেশন। একদম কমন প্র্যাকটিস কোনগুলো? রেমিডিয়াল, মাল্টিকোরিলেটেড রেমিডিয়াল ক্ষেত্রে কম্বাইনিং ক্রস সেকশনাল টাইম সিরিজ ডাটা, দুই ধরনের ডাটাকে কি করা, কম্বাইন করা। একটা, আরটা তোমরা যেটা কমনলি করে থাকো, হ্যাঁ, যেটার কারণে একটা প্রবলেম অ্যারাইজ হয়, সেটা নাম হচ্ছে ড্রপিং এ ভেরিয়েবল। আমরা মনে করছি যে x2 আর x3 এর সাথে বেশি হাইলি কোরিলেটেড, তাহলে 3 কে বাদ দিয়ে করি অথবা 2 কে বাদ দিয়ে করি, কিন্তু তাহলে তো এফেক্ট আসলে আসবে না। আসবে, তবু আমরা যখন সিরিয়াস হয়ে যাই তখন আমরা কি করে ফেলি, বাদ দিয়ে দিই। যেমন আমার হাতে ক্যান্সার হয়েছে, এটা তো আমি চাইলেই রাখতে পারবো না, পুরো শরীরে ছড়াই যাবে, তার মানে এখানে হাই কোরিলেশন আছে। তার মানে আমি কি করব, তখন ডাক্তার ডিসিশন নেয় যে হাতটা কেটে ফেলো ভাই, নাহলে কিছু করার নেই। তার মানে ড্রপিং এ ভেরিয়েবল, হ্যাঁ, এগুলো মেডিকেল সায়েন্সে হিউজ অ্যাপ্লিকেশন আছে। যেমন ট্রান্সফরমেশন অফ ভেরিয়েবল, যখন আমরা ভেরিয়েবলকে ট্রান্সফর্ম করি, consumption, expenditure, income, wealth, one reason of high multiplicative between income and wealth in such data is that over time both variable tend to move in the same direction, তাই না? দুইটাই তো আপওয়ার্ড, দুইটাই কি আপওয়ার্ড। So is there any chance to change their direction? No, there is no way. So in that case, one way of minimizing the dependence is to proceed as follows, like by taking the first difference. First difference আমরা নিতে পারি, তাই না? What is first difference? You may draw the regression of the current year and the regression of the last year and take the first difference of current year and last year. Usually এটা কিন্তু সবাই নেয়, যেটাকে RDL মডেল বলে, তাই না? অটো রিগ্রেসিভ ডিস্ট্রিবিউটিভ ল্যাগ মডেল, ফার্স্ট ডিফারেন্স যেটা। আরেকটা কি করা যেতে পারে, আরেকটা ওয়ে আছে, রেশিও ট্রান্সফরমেশন। যে ভেরিয়েবলটা ডিস্টার্বিং মনে হচ্ছে সেটা দিয়ে কি পুরো রিগ্রেশনকে কি করা, ডিভাইড করা, পুরো রিগ্রেশনকে ডিভাইড করা, তাই না? আচ্ছা, আরেকটা, এটা আমাদের অনেক টিচারকে আমি দেখছি এটা বলতে, এডিশনাল আর নিউ ডেটা। আমরা 5 বছরের ডেটা নিয়ে কাজ করতেছি, আমাদের টাইম সিরিজের জন্য নাম্বার অফ অবজারভেশন কম হয়ে গেছে, বলে যে তুমি 10 বছরের নাও, 20 বছরের নাও, মাল্টিপ্লিকেটিভ তাও আসতেছে, বলে যে 30 বছরের ডেটা নাও। এটা একটা গেল। আর একটা কি করতে পারে, নিউ ডেটা, নিউ এডিশন, একটা হচ্ছে এডিশনাল এটা, আর একটা নিউ ডেটা। কোনটা নিউ ডেটা? মানে ভেরিয়েবল বাড়াও, এই 2-3টা ভেরিয়েবল দিয়ে হবে না, মাল্টিপ্লিকেটিভ বেশি দেখা যাচ্ছে, হ্যাঁ, ভেরিয়েবল কি করতে বলছে, বাড়াইতে বলছে। আর কি কি রিলেভেন্ট ভেরিয়েবল আছে ওগুলো নাও। তো সেক্ষেত্রেও মাল্টিপ্লিকেটিভ কি হবে, রিডিউস হবে। ক্লিয়ার? এন্ড রিডিউসিং কোলিনিটি ইন পলিনোমিয়াল রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশনের মাধ্যমে, অর্থগণাল পলিনোমিয়াল মাধ্যমে, হ্যাঁ, টেকনিকে এগুলো কম ইউজ আছে। তারপরে আরেকটা কমন যেটা আমাদের বিজনেসে আমরা দেখি, ফ্যাক্টর অ্যানালাইসিস, মেথড অফ রিমেডিং মাল্টিপ্লিকেটিভ। হ্যাঁ, এখানে কি করে ওরা বিজনেস ডেটা এর ক্ষেত্রে ফ্যাক্টর অ্যানালাইসিস। So what is the question of multiplicative? Is multiplicative necessarily bad? Question করলাম। তাহলে অবজেক্টিভ কয়টা আমাদের? আমাদের রিলেশন অবজেক্টিভ কয়টা? 2টা।
prediction or forecasting, and second one is first one is estimation and second one is prediction or forecasting, তাই না? So is multicollinearity necessarily bad? You may have two answers, may not be, maybe not, if the objective is prediction only. When multicollinearity is a serious problem, if the objective is estimation. আমাদের অবজেক্টিভ যদি কি হয় এস্টিমেশন, এস্টিমেশন মানে কি কনক্লুশন, আমি প্রুফ করতেছি, হ্যাঁ, তখন মাল্টিকোয়ালিটি দিয়ে মাল্টিকোয়ালিটি থাকা অবস্থায় প্রুফ করলে হবে? হবে না। একজন মানুষকে অসংলগ্ন অবস্থায় রেখে ছবি টবি তুলে বললাম যে ও এরকম, হইলো? হয়নি। তাহলে এস্টিমেশন, প্রেডিকশন মানে আমি আমার প্রেডিকশন ভবিষ্যতে কি হতে পারে এরকম প্রেডিকশন বা ফোরকাস্টিং এর জন্য আমি করছি, হ্যাঁ, এটা কোনো সমস্যা নাই, এটা আমি জাস্ট ধারণা নিলাম, কারোর সম্পর্কে কনক্লুশন ড্র করলাম না। আর এস্টিমেশন মানে তো কনক্লুশন, তো কনক্লুশন ড্র করার ক্ষেত্রে যদি প্রবলেম থাকে সেই কনক্লুশন মিসলিডিং হবে, মিসইন্টারপ্রিটেশন হবে ওই ভেরিয়েবলের। আশা করি ক্লিয়ার। তাহলে মাল্টিকোয়ালিটিতে আমরা কি কি বললাম? হোয়াট ডু ইউ মিন বাই মাল্টিকোয়ালিটি? হোয়াট আর দ্য general forms of multicollinearity, types of multicollinearity, perfect and imperfect? What are the natures of the multicollinearity? You may show by using Venn diagram. What are the sources of multicollinearity? What are the problems may arise in estimation in the presence of multicollinearity? And what are the practical consequences of multicollinearity? Then how can you detect multicollinearity? There are several methods, formal and informal methods of multicollinearity. Finally, is multicollinearity? No. What are the remedial measures of multicollinearity? তাই না? একদম সহজ, যে কোনো কিছুর জন্য আমরা কি করি? জিএলএস। এই যে ট্রান্সফরমেশন বললাম, এটাও জিএলএস। ট্রান্সফরমেশন আমরা কয়ভাবে করছি? দুইভাবে করছি। একটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স, দ্যাট ইজ এআরডিএল মডেল, আরটা করলাম কি? রেশিও ট্রান্সফরমেশন। কোনটাকে রেশিও হিসেবে নিছি? যেটাকে আমরা প্রবলেমেটিক, যে ভেরিয়েবলকে আমরা প্রবলেমেটিক মনে করছি। And finally, is multicollinearity necessarily bad? The answer is maybe not if the objective is prediction, and yes, a serious problem if the objective is estimation. আইয়ুব, কোনো কিছু বললাম না, এগুলো আগের পড়াশোনা, অনেকে নতুন মাস্টার করে সেই জন্য এগুলোকে সিলেবাসে রাখা হয়। আর তাছাড়া এটা রিভিউ, পোস্ট গ্রাজুয়েশন তো আলাদা একটা ডিগ্রি, গ্রাজুয়েশন একটা ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েশন কোরিলেশন নাই, এটা ধরে নেওয়া হয়। এই জন্য আমাদের রিগ্রেশনের যে অ্যাজাম্পশন, 10টা অ্যাজাম্পশন, আমি তোমাদেরকে এত বলে দেওয়ার পরও তোমরা 10টা অ্যাজাম্পশন শুদ্ধভাবে কয়জন লিখছো? শুধু আমি তো প্রুফ চাই নাই, 10টা অ্যাজাম্পশন এক লাইনে সুন্দর করে আমি ক্লাসে যেভাবে লিখে দিছি এইভাবে লেখাটা এক্সপেক্ট করছিলাম আর কি। তো কারা বাসায় লিখছো হয়তো, হ্যাঁ। আর খাতা কাটছেন? খাতা কাটছি না, মার্কস এখন দিব না, রাতে দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। স্যার হাইস্ট কত স্যার? স্যার হাইস্ট কত? 28 স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। আইয়ুব, কোথাও না যাই না, আমি তো দেখি নাই। মার্কস দিয়ে দিব, যারটা সে দিয়ে দিবে না ওয়ান শটে, ঠিক আছে? এই জি স্যার দিয়ে দিন। মেহেদি, তোমাদেরকে তো বলছি যে আমি 2টা কোয়েশ্চেন ভালো প্রিপারেশন নিলে 20 পাওয়া যায়, আর একটা রাইলো অগুছালো হয়েছে। যেমন বেসিকে সবার 10-এ 10 পাওয়া উচিত, অনেকে পাইছে। যেমন ওএলএস এ 10-এ 10 পাওয়া উচিত, গেল। তো জিএলএস এ তো প্রথম 2টা লিখলেও 5 মার্ক পাওয়া যায়, তার মানে মিনিমাম 25 পাওয়া যায়। সেই হিসেবে না স্যার, আমি অনেকে তো আমার পরীক্ষা স্যার মোটামুটি প্রায় 40 মিনিট আগে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাই না? ঠিক আছে, মানে আমি একটু রিগুরাসলি দেখছি আর কি, বুঝা নাই সব সময় যে একেবারে 28 অবশ্যই ভালো মার্কস, তাই না? হাইয়েস্ট 28 তো অবশ্যই ভালো মার্কস। এক্সপেকটেশন 30-30, তবু এই কোর্সে 30 আউট অফ 30 এক্সপেক্ট করে অনেকেই, তাই না? জি স্যার। কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং আছে হয়তো, এরকম আর কি। ওই যে 2 নম্বরের একটা প্রশ্ন ছিল স্যার মনে হয় আমাদের, আমি ওটাতে একটু গুলিয়ে ফেলছিলাম।
ওই যে যেটা আমরা জানতে চাইছি কোনটা, এই ইনক্লুশন, হোয়াই জি স্যার। এরর টার্ম, হোয়াই এরর টার্ম, এরর টার্ম। দ্য সিগনিফিকেন্স অফ এরর টার্ম ইন্টিগ্রেশন। এটা অনেক কেউ ভালো করে লিখে নাই, সিগনিফিকেন্স কিন্তু হ্যাঁ অনেকগুলো, তাই না? এটা জি কেউ স্যার, ভালো করে ওখানে লিখে নাই। ওখানে প্রবলেমটা তৈরি করছে। হ্যাঁ, না ভালো হয়েছে, যারা অনেকে এখানে 20 অ্যারাউন্ডে অনেকেই পাইছে। তবে আমার এক্সপেকটেশন ছিল যে বেশিরভাগই 25+ পাবে, কারণ বেসিকটা তো আমি অলরেডি নোন নোন জিনিস। এইটা 10-এ জি 10 স্যার। পাওয়া উচিত ছিল, বা 9। বি তে তো সবাই 10-এ 10 পাওয়া উচিত, অ্যাজাম্পশন আসবে বলেই দিছি, 10টা অ্যাজাম্পশন লিখতে হবে, পাশাপাশি ওএলএস দিব, ওএলএস দিব। আর একটা হচ্ছে যে জিএলএস এ না পারলেও ব্লু নয়, হ্যাঁ লু, তারপরে জিএলএস এস্টিমেটরটা বের করা, এটার প্রুফটা হয়তো এটার ব্লু প্রুফটা অনেক বড়, ঠিক আছে, সেটা আমি ওয়েটও কম দিছি 2 বা 3, তাহলে তো 7 পাওয়ার কথা। নরমালিটি অ্যাজাম্পশন 3টা, এইটা অনেকে লিখতে পারে নাই। এররের নরমালিটি অ্যাজাম্পশন, নরমালিটি অ্যাজাম্পশন 3টা, এরর এক্সপেক্টেড ভ্যালু 0, কোভেরিয়েন্স সিগমা স্কয়ার, সরি ভেরিয়েন্স সিগমা স্কয়ার, কোভেরিয়েন্স 0। এই 3টা লাইন লিখলে 2 পাওয়া যায়। ওকে। ঠিক জি আছে, জি ইনশাআল্লাহ ফাইনাল রেজাল্টটা টার্মে আগের চেয়ে ভালো হবে। প্রবলেম সেট ফলো করবে, ঠিক আছে, প্রবলেম সেট দিয়ে দেবো, দেখি আমি আজকে থেকে আমি করা শুরু করছি, দেখি কতটুকু করতে পারি। কিন্তু সবার বেজে গেছে, স্যার আমাদের ক্লাসরুমের 10 লিঙ্কটা minutes। একটু দিয়েন, আমি জয়েন হয়ে যাবো। দিছি তো ক্লাসরুমে, রুমে ক্লাস ইয়াতেই দিছি, গ্রুপে আচ্ছা জয়েন হয়ে যাও, জয়েন হয়ে যাও। কারণ আমি ফাইনালের সব শীট দিয়ে দিছি, মানে আমার ক্লাস লেকচার গুলো দিয়ে দিছি, হ্যান্ড নোট গুলো দিয়ে দিছি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার।